রাত 11:10। মধ্যনিশি, ঘুটঘুটে অন্ধকার চারদিকে। একটা কি দুটো ঝিঁঝি পোকার ডাক কানে আসছে বেশ কিছুটা দূর থেকে। নিস্তব্ধ পৃথিবীর কোটর চাপিয়ে রাস্তা কাঁপিয়ে যান্ত্রিক বাহনগুলোর প্রকাণ্ড চলাচল। ঘরটার হালকা ড্রিম লাইটের আলো জ্বলছে। জানালা বরাবর সাদা পর্দাগুলো সযত্নে মিল করে লাগিয়ে দেওয়া। জানালার থাই গ্লাস চাপিয়ে পৃথিবী পৃষ্ঠে পতিত অন্ধকারের বিন্দুমাত্র ছিটেফোঁটা প্রবেশ করার উপায় নেই। হসপিটালে ফিনাইলের উগ্রগন্ধ নাকে এসে লাগছে। এয়ার কন্ডিশনের তীব্র শিথিলতা শরীর কাঁপিয়ে দিচ্ছে বারংবার। পিঠ পিটিয়ে চোখ খুলল হৃদিতা। হুট করে ড্রিম লাইটের ক্ষীণ আলোটা তীব্রভাবে চোখে ধরল। দীর্ঘক্ষণে ঘুমের রেস্টটা কাটতে সময় লাগলো একটু। বার কয়েক চোখের পাপড়ি পিট পিটিয়ে চোখটা খিচে বন্ধ করল হৃদি। কিছুতেই যেন চোখে সইছে না এই আলো। রাতে ঘটে যাওয়া ঘটনার প্রভাব মস্তিষ্কে সাজিয়ে উঠতে আটকে উঠল হৃদিতা। স্বপ্ন ভেবে তৎক্ষণাৎ চোখ খুলে ফেলল। আবছা আলোয় সবকিছু অস্পষ্ট। সে কোথাও আছে কি বুঝতে পারছে না। সবকিছু বুঝতে বেড থেকে উঠতে নিলে হৃদিতা, কিন্তু তা হলো না। উঠতে যাওয়া ব্যর্থ হলো। শরীরটা কেমন যেন অবশ হয়ে আছে, ভারী ভারী লাগছে। নড়ে চড়ে বসারও শক্তিটুকু নিয়ে শুকনো ঢোক গিলল হৃদিতা। রাতে ঘটনাকে স্বপ্ন মনে করে কাটিয়ে উঠতে চোখ আবারও খিচে বন্ধ করলো সে। একটু পরে চোখ খুলে আবারও উঠে নেওয়ার চেষ্টা করলো। এবারও হলো না। কিছুতেই শরীর নড়ছে না, হাত পা কিছুই নড়াতে পারছে না হৃদয়। সব কিছু সত্যি, যা হয়েছে সব কিছু সত্যি। কথাটা মস্তিষ্কে দু একবার ঘুরপাক খেতে চেঁচিয়ে উঠল হৃদিতা। হৃদির পাশে টুলে বসে মাথা নিচু করেছিল প্রজ্জ্বল। 4 দিন হলো চোখে কোনো ঘুম নেই। ক্লান্তিতে একটু চোখটা ঝিমিয়ে এসেছিল। হৃদির চিৎকারে তড় ঘুরিয়ে চকিত হলো সে। উঠে দাঁড়িয়ে হৃদির মাথায় হাত বুলিয়ে দিল। শান্ত হও হৃদি রানী, কিছুই হয়নি, আমি আছি তো। হৃদির কর্ণকুহরে পৌঁছালো না প্রজ্জ্বলের শান্ত বাণীটি। একাধারে চিৎকার করে চলেছে সে, কোনো কিছুতেই শান্ত হচ্ছে না। হৃদির মাথার উপর দাঁড়িয়ে একাধারে অশ্রু বিসর্জন দিয়ে সুফিয়ানা আর হৃদির মা। পাশে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন আতিক সাহেব আর ওসমান সাহেব। মেয়ের আহাজারি চিৎকারে কলিজা ছেড়ে যাচ্ছে ওসমান সাহেবের। বুকে দলা পাকিয়ে উঠেছে কষ্ট নামের প্রবল ঝড়। শুধু প্রকাশ মাত্রই বাকি। প্রজ্জ্বল আরও বার কয়েক হৃদির চুলে বিলি কেটে ওকে শান্ত করে বৃথা চেষ্টা করলো। হলো না, কিছুতেই কিছু হলো না। পুরো হসপিটালটা আজ যেন হৃদি তার চিৎকারে স্তব্ধ হয়ে গেছে। হৃদির কান্না থামছে না দেখে প্রজ্জ্বল ইশারায় সবাইকে বাইরে যেতে বলল। একে একে সবাই বাইরে চলে গেল। আদিত্যের মা মুখে আঁচল চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করেও তিনি বেরিয়ে গেলেন। সবাই চলে যেতে হৃদিকে শক্ত করে জড়িয়ে ধরল প্রজ্জ্বল। ছোঁয়া করে বুকে মাথা চেপে ধরে বারবার আদর ছুঁয়ে দিতে লাগলো মাথায়। হৃদরানী, তুমি বিশ্বাস করো না আমায়? আমি বলেছি তো কিছু হয়নি, কিছু হয়নি তোমার। তুমি না শক্ত একটা মেয়ে, এত সহজে ভেঙে পড়লে হয়? আমি পাশে আছি তো তোমার। দেখো, তাকাও আমার দিকে, তুমি একদম ঠিক আছো। কয়েক মিনিট পরে হৃদির কান্না থামলো। হাঁপিয়ে উঠছে সে। কান্না করার শক্তিটুকু আর নেই। শরীরের ভারটা প্রজ্জ্বলের উপর পুরোপুরিভাবে ছেড়ে দিল হৃদিতা। হেঁচকে উঠে গেছে। প্রজ্জ্বলের শরীর কাঁপিয়ে হেঁচকে তুলছে সে। ঘাড়ের কাছে পানি জাতীয় কিছু অনুভব হতেই সজ্ঞানে এলো হৃদিতা। বুঝলো প্রজ্জ্বল কাঁদছে। শক্তিহীন গলায় হৃদিতে মিনমিনিয়ে বলল, কাঁদছেন কেন আপনি? প্রজ্জ্বল প্রতি উত্তর করল না। কিছুক্ষণ ওভাবেই প্রজ্জ্বলের বুকে নিথর দেহ এলিয়ে পড়ে রইল হৃদিতা। প্রজ্জ্বলের হৃদস্পন্দন ধীপ ধীপ আওয়াজ বড্ড প্রশান্তি দিচ্ছে যেন। ঘুম পাড়ানি কোনো গান মনে হচ্ছে। কিছুটা সময় পেরিয়ে গেল ওভাবেই। প্রজ্জ্বলের কান্নার রেশ বেড়েছে। হৃদির আর সহ্য হচ্ছে না। প্রজ্জ্বল তো কাঁদে না। চোখের সামনে বীভৎস কোনো ঘটনা ঘটলেও প্রজ্জ্বল কাঁদে না। আল্লাহ যেন সহ্য শক্তিটা একটু বেশি দিয়েছে। কিন্তু আজ কাঁদছে কেন? প্রজ্জ্বল হৃদয়ে অস্পষ্ট স্বরে বলল, আমার কি এখন মরে যাওয়া উচিত? বলুন না প্রজ্জ্বল ভাই, আমার বীভৎস চেহারা নিয়ে কি মরে যাওয়া উচিত? সবাইকে আমায় দেখে ভয়ে আড়ষ্ট হয়ে যাবে। আপনি কি চলে যাবেন আমার জীবন থেকে? প্রজ্জ্বল আরও শক্ত করে হৃদের মাথাটা চেপে ধরল বুকের সাথে। মেয়েটার আহাজারি যে কিছুতেই আর সহ্য হচ্ছে না। এক হাতে পকেট হাত ধরে নিজের ফোনটা বের করলো প্রজ্জ্বল। ক্যামেরা অন করে হৃদয়কে মৃদু স্বরে ডাকলো, হৃদরানী তাকাও এদিকে। হৃদিতে তাকালো না। তাকালেই যেন বীভৎস কিছু একটা সামনে চলে আসবে ওর। প্রজ্জ্বল আবার ডাকলো, হৃদরানী। হৃদিতার এই ডাক যেন চেনে, খুব করে চেনে। এই ডাকে যে সত্যতা আছে তা জানে হৃদয়। প্রজ্জ্বলের বুকে দেখে মাথা না তুলে হালকা করে ঘাড় ঘোরালো সে। চোখে ফোনের তীক্ষ্ণ আলোটা লাগতে চোখ জোড়া একটু ছোট হয়ে এলো। পরক্ষণ নিজের চেহারা দেখে থমকে গেল হৃদিতা। মুখে অ্যাসিড অ্যাটাকের কোনো দাগ নেই, গলাতেও নেই। নিজের ডান হাতটা মুখে রেখে ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো হৃদিতা। হৃদের মনে পড়ল
ও চোখের সামনে ঝলসে যাওয়া হাতের চামড়াগুলো দেখেছিল, সব গলে গলে পড়ছিল। হৃদি ঘাড় ঘুরিয়ে নিজের বাঁ দিকে তাকালো, মোটা পুরো ব্যান্ডেজ ওর বাম হাত জুড়ে। দরজা ঠেলে ভিতরে এসে হৃদির কাছে কেউ দাঁড়াতে আসে। আশেপাশে চোখ বুলিয়ে নিল হৃদি। নার্সের পোশাক পরিধান করা মেয়েটার চেহারা অন্যরকম, গায়ের রং ধবধবে ফর্সা। হৃদি চমকালো, আশেপাশে তাকে বোঝার চেষ্টা করলো জায়গাটা কোথায়। এটা যে বাংলাদেশ নয় তা আর বুঝতে বাকি নেই। হৃদি অবাকের চরম লেভেলে পৌঁছে গেল। মাথা তুলে ভ্রু কুঞ্চিত করে প্রজ্জ্বলের দিকে তাকালো। প্রজ্জ্বল চোখের ইশারায় আশ্বস্ত করলো, এটা বাংলাদেশ নয়। হৃদির আশ্বস্ত হলো, তবে বেশ চিন্তিত হলো। ওর তো তেমন কোনো অংশ বার্ন হয়নি, তাহলে বাংলাদেশ থেকে অন্য দেশে আসার কী প্রয়োজন? বাংলাদেশে কি অ্যাসিড অ্যাটাকের চিকিৎসা ছিল না? জানালার পর্দাগুলো হালকা সরিয়ে রাখা, প্রবাহকের তপ্ত আলো পর্দার আড়াল থেকে চকচকে মেঝেতে ঠিকরে পড়েছে সকাল 8টা। হৃদি তার ঘুম ভেঙেছে একটু আগেই। বেডে আধশোয়া হয়ে বালিশে মাথা ঠেকিয়ে একটা উপন্যাসের বই পড়ছে সে। শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শুভদা বইটা। দেশে ফেরার মাসখানেক পেরিয়ে গেছে। হৃদিতা অনেকটাই সুস্থ এখন। সেদিন জ্ঞান ফেরার পর জানতে পেরেছিল গত 10 দিন ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল শুধু ভয় পেয়ে। সবার একটাই ভয় ছিল হৃদিতা এইসব সহ্য করতে পারবে কি না। হৃদি তেমন কোনো কিছুই করেনি। জ্ঞান ফেরার পর যেটুকু চেঁচেমেচু করেছে আর কি। তারপর থেকে শান্ত ছিল। হৃদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিল তাকে সুস্থ জীবনটা আবার ফিরিয়ে দেওয়ার জন্য। বুকমার্ক আটকিয়ে বইটা পাশে রাখলো। হৃদিতার সুন্দর লেখাগুলো কেন যেন বিরক্তি ঠেকেছে। বলতে গেলে এই কুৎসিত সমাজের উপর বিরক্ত হৃদিতা। মন মেজাজ বিষণ্ণ হয়ে আছে। ঘুম ভাঙার পর থেকে রায়হানের আবারও জেল হয়েছে। তার সাথে ছেলেপেলেগুলো সাক্ষী দিয়েছে তার বিরুদ্ধে। তারা বুঝতেই পারেনি রায়হান এমন একটা কাজ করবে। হয়তো রায়হানের কয়েক বছরের জেল নয়তো ফাঁসির সাজা হবে, কিন্তু এমন হাজারো রায়হান রয়েছে এই সমাজে যারা একের পর এক লাইফ নষ্ট করে চলছে তাদের ইচ্ছে মাফিক। তাদের শাস্তি হচ্ছে ঠিক, কিন্তু সমাজ তো সেই মেয়েটাকে আর মেনে নিতে চায় না। এলাকার অতীব সুন্দরী মেয়েটা অ্যাসিড অ্যাটাকের শিকার হলে সেই সমাজের দৃষ্টিভঙ্গিতে খারাপ হয়ে যায়। কেউ আবার মুখে মুখে সহানুভূতি দেখায়, মনে মনে ঠিকই ঘৃণা করে। পুড়ে যাওয়া চেহারা দেখে আতকে উঠে, ভয়ে জড়সড় হয়ে যায়, পাশ ঘেঁষে দাঁড়াতেও আতঙ্কিত হয়ে থাকে। কি দোষ থাকে সে মেয়েগুলোর? আমার বাবার সামর্থ্য আছে বিধায় ভালো চিকিৎসা সুস্থ হয়েছে। আল্লাহ চেয়েছেন তাই চেহারা বিকৃত হওয়া থেকে রক্ষা পেয়েছি। যেই মেয়েগুলোর সামর্থ্য নেই ভালো চিকিৎসা নেওয়ার, তাদের কি অবস্থা এই সমাজে? তারা কি পরিবারে বোঝা এখন? আমার পাশে না হয় প্রজ্জ্বল আছেন, আমার পুরো পরিবার আছেন, কিন্তু ওই মেয়েগুলো, ওদের লাইফে কি প্রজ্জ্বল ভাইয়ের মতো আগলে রাখার কেউ আছে? নেই হয়তো। এত সকাল সকাল উঠে পড়েছিস যে? ভাবনা কেটে গেল। পরিচিত ডাকে প্রচকিত হলো হৃদিতা। নিজের মনে মনে আওড়ানো প্রশ্নগুলো উত্তরবিহীন রয়ে গেল। স্পষ্টবাদী মস্তিষ্কে জটলা পাকিয়ে রইল প্রশ্নগুলো। এর উত্তরগুলো জানা নেই হৃদির। এই উত্তর পাওয়া যাবে সমাজের কাছে, সমাজের দৃষ্টিভঙ্গির কাছে। প্রজ্জ্বল এসেছে, রোজ আসে, সকাল বিকাল যখনই সময় সুযোগ মিলে যায় তখনই আসে। হৃদিকে ড্রেসিং রুমে করিয়ে ঠিক সময়ে ওষুধ দেওয়া, খাইয়ে দেওয়া সব কিছুই যেন তার দায়িত্ব। মাঝে মাঝে টুকটাক মোটিভেশনাল কথাবার্তা বলে হৃদিকে বোঝায় সে। হৃদির মতো অনেকে আছে, তাদের মুখটাকেও নরপিশাচেরা নষ্ট করে দিয়েছে। তারা অনেকে আছে সমাজের সাথে লড়াই করছে, আবার অনেকেই সেই যাতনা থেকে মুক্তি পেতে আত্মহত্যা পথ বেছে নিয়েছে। প্রজ্জ্বল তাদের উদাহরণগুলো হৃদিকে শোনায়, যেন হৃদি কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। কিছু খেয়েছিস? প্রজ্জ্বলের আবারও করা প্রশ্নে ভাবনার সুতো ছেড়ে বেরিয়ে এলো হৃদিতা। এখন মস্তিষ্কে সবসময় এই ভাবনাগুলো বারবার ঘুরে ফিরে চলে আসে শুধু। হৃদির ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে প্রজ্জ্বলের দিকে তাকিয়ে বলল, না কিছু খাইনি, একটু আগে উঠেছি। প্রজ্জ্বল কিছু বলল না। হৃদিকে সাবধানে উঠিয়ে বাথরুমে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে বলল, খুব শীঘ্রই বের হবি ফ্রেশ হয়ে, মগ বালতি নিয়ে আবার খেলতে বসে যাস না। দরজায় পিঠে গিয়ে হালকা হাসলো হৃদয়। প্রত্যেকটা মুহূর্ত ছেলেটা এইভাবে ওকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো প্রজ্জ্বল সফল। হৃদিতা শক্ত মন মানসিকতার মেয়ে বলে হয়তো প্রজ্জ্বল সফল। একটু পরেই ফ্রেশ হয়ে টাওয়েল মুখে মুছতে মুছতে ধীর পায়ে বেরিয়ে এলো হৃদিতা। প্রজ্জ্বল বেডে বসে হৃদির পড়া সেই শুভদা বইটা উল্টিয়ে পাল্টিয়ে দেখছে। হৃদির উপস্থিতি বুঝতে পেরে বইটা হালকা বন্ধ করে কবজিতে বাঁধা ঘড়িটা লক্ষ্য করলো প্রজ্জ্বল। পরপরই হৃদির দিকে তাকিয়ে বলল, 27 মিনিট। এতক্ষণ কী করলি তুই? বাথরুমে ঢুকে সংসারে সাজাচ্ছিলি নাকি? ফিক করে হেসে দিল হৃদিতা।
প্রজ্জ্বল ভ্রু কুঁচকে নিল। পরক্ষণেই তার ঠোঁটের কোণেও খেলে গেল এক প্রাপ্তির হাসি। সে যে হাসির প্রত্যেকটা মুহূর্ত দেখতে চায় তার নেশাক্ত মন। প্রজ্জ্বল উঠে দাঁড়ালো, বইটা বুক সেলফ রেখে দিয়ে হৃদের সামনে গিয়ে দাঁড়ালো। হৃদি বুঝতে পারেনি প্রজ্জ্বল ওর সামনে চলে এসেছে। সে তো ঠায় দাঁড়িয়ে হাতে লেগে থাকা পানির ফোঁটাগুলো মুছতে ব্যস্ত। প্রজ্জ্বল ওর হাতে টাওয়েলটা টেনে নিতেই চকিত হলো হৃদি। তার চোখ তুলে সামনে তাকালো। প্রজ্জ্বলকে হুট করে সামনে দেখে অবাক হলো না সে। হৃদি বুঝতে পেরেছে প্রজ্জ্বল কী করবে, এখন প্রত্যেক দিনই করে। খুব যত্ন সহকারে হৃদির মুখ মুছে চুল আছড়ে দেয়। হৃদি চুল আছড়ে দিতে দিতে প্রজ্জ্বল স্বাভাবিক গলায় বলল, সব বইগুলো পড়া শেষ? নতুন বই লাগবে কি? না, শেষ হয়নি, আরও কিছু বই বাকি আছে, শেষ করে অবশ্যই বলবো। ইদানিং হৃদয় সময় কাটানোর সবথেকে বড় উপকরণ হয়ে উঠেছে বই। প্রজ্জ্বল তো সবসময় থাকতে পারে না, আর বাইরে যাওয়ার এখন উপায়ও নেই, তাই বইটাই এখন সঙ্গী করে ফেলেছে হৃদিতা। এই কয়েক মাসে কত শত বই পড়ে ফেলেছে সে। প্রজ্জ্বল আনিয়ে দিয়েছে সব অনুপ্রেরণামূলক বই, উপন্যাস, ছোট গল্প, অনেক কিছু। হৃদয় ইচ্ছে মতো বই পড়তে পেরেছে। জমিয়ে রাখা বইগুলোও সব পড়ে শেষ করেছে। তবে পাবলিক ভার্সিটি পড়ার স্বপ্নটা সার্থক হয়নি। এত অসুস্থতার মধ্যে আর পরীক্ষাগুলো দেওয়া হয়ে ওঠেনি হৃদির। একটা জাতীয় কলেজে ভর্তি হয়েছে সে। ওসমান সাহেব মেয়েকে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করাতে চেয়েছিলেন, কিন্তু হৃদি সেটা চায়নি। তার ইচ্ছা ছিল সে জাতীয় কলেজেই পড়বে আর সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নেবে। শেষ বিকেল, পাখিরা নিড়ে ফেরার প্রস্তুতি নিয়ে ডানা চাপড়াতে চলেছে শূন্যে। সূর্যের লালাভ আভা ঢাকা পড়েছে মেঘে কুমারীর আঁচলে। ছাদে এসে দাঁড়িয়েছে হৃদিতা। পুরোপুরি ঘরবন্দি না হলেও আজকাল বেশ অস্বস্তি বোধ শুরু হয়েছে। এই কয়েক মাস ভালোভাবে কাটলেও এখন বেশ খারাপ লাগা কাজ করছে ওর। আগের সেই উচ্ছল জীবনটা বড্ড মিস করছে। হুটহাট কারণে অকারণে প্রজ্জ্বলদের বাসায় চলে যাওয়া, কয়দিন পর পর প্রজ্জ্বলের সব অদ্ভুত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, পুরনো স্মৃতিগুলো সত্যি অনেক মধুর হয় যদি সেগুলোকে যত্ন করে মস্তিষ্কে সাজিয়ে রাখা হয়। আর হৃদির আজকাল মনে হচ্ছে ওর সুস্থতার সাথে সাথে প্রজ্জ্বল ওর থেকে অনেক দূরে চলে যাচ্ছে। ইদানিং খুব কম আসে এই বাড়িতে প্রজ্জ্বল। দিনে এক আধবার। হৃদির মনে এ নিয়ে প্রশ্ন এসেছে অনেকবার, সেটাকে অতটা প্রাধান্য দেয়নি হৃদিতা। কিন্তু আজকাল প্রজ্জ্বলের খুব কম কথা বলা, এ বাড়িতে কম আসা হৃদিকে ভাবাচ্ছে। সত্যি কি প্রজ্জ্বল অনেক দূরে সরে যাচ্ছে হৃদি থেকে? আরও কিছু প্রশ্নের উত্তর পায়নি হৃদি, যে প্রশ্ন হাজারো বার করেছে সে। বাংলাদেশে অ্যাসিড অ্যাটাকের চিকিৎসা থাকা সত্ত্বেও কেন বিদেশে নেওয়া হলো হৃদিকে? শুধু কি ভালো চিকিৎসার জন্য, নাকি অন্য কোনো কারণ? ছাদ থেকে দ্রুত পায়ে নিচে যাওয়ার জন্য হাঁটা দিল হৃদিতা। সব কিছু বিরক্ত লাগছে। প্রজ্জ্বলের দূরে দূরে থাকা, ছোট কারণে বিদেশগামী হওয়া, এত চিন্তার মধ্যে শেষ বিকেলে সুন্দর হাওয়াটাও বেশ তপ্ত ঠেকছে। স্নিগ্ধ সকালে সবে 6টা। সূর্যের দেখা নেই এখনো ভিভুর বুকে। সুপ্ত আলোয় আলোকিত ধরনের ঘাসের চুলে খিচুড়ি বসিয়ে পাশে দক্ষতার সাথে ছুরি চালিয়ে টমেটো কুচি করছে হৃদি। কাল রাতে ভেবে রেখেছিল সকাল সকাল প্রজ্জ্বলের জন্য ভুনা খিচুড়ি আর কয়েক প্রকারের ভর্তা তৈরি করবে। সব কিছু রেডি, এখন খিচুড়িটা হয়ে গেলেই মিটে যায়। সেই কাক ভোরেই উঠে পড়েছে হৃদিতা। নামাজ শেষ করে রান্না বসিয়েছে। খিচুড়ি প্রায় হয়ে এসেছে। পেঁয়াজ কুচিগুলো একটা বাটিতে রেখে খিচুড়ি পাতিলের ঢাকনা খুলে বার কয়েক চামচ ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাস বন্ধ করে দিল হৃদি। এখন সব কিছু বক্সে বন্দি করার পালা। বেশ অনেকটাই খিচুড়ি রান্না করেছে হৃদি। বাসার সবার জন্য রেখে বাকি খাবারগুলো বক্সে দক্ষ হাতে সাজিয়ে গুছিয়ে নিল সে। কাজ শেষ হতে বড় করে দুটো নিঃশ্বাস ফেলল। কোমরে পেঁচানো ওড়নার আঁচল খুলে ঘরমাক্ত মুখটা মুছে নিল আলতো করে। এখন ওর নিজের রেডি হওয়ার পালা। বাটিগুলো টেবিলে সাজিয়ে রেখে হৃদি পিছন ফিরতেই হক চকিয়ে গেল। হৃদির মা কিছুটা হা হয়ে ওর দিকে তাকিয়ে আছে। অসুস্থ মেয়েকে এত সকাল সকাল রান্নাঘরে দেখলে অবাক হওয়াটা স্বাভাবিক। আম্মু, তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে। উফ, এভাবে পিছনে দাঁড়িয়েছিলে কেন? হৃদির মা প্রতি উত্তর করলেন না। নিজের স্বাভাবিক ভঙ্গিতে এসে পাল্টা প্রশ্ন করলেন, এত সকাল সকাল রান্নাঘরে না গেলে হতো না? বাবা উঠে পড়েছে আম্মু, ডেকে নাও বাবাকে, খিচুড়ি করেছি, গরম গরম খেয়ে নাও তো চটপট। খুশির জোয়ার খেলে গেল হৃদিতার মায়ের ঠোঁটে। মেয়ে এতগুলো মাস পর আবার স্বাভাবিক জীবনে ফিরেছে, এর থেকে আর বড় খুশির জিনিস কি হতে পারে? এত চড়াই উত্তরের মধ্যে এতগুলো দিন চলে গেল। মেয়েটা যখন আগের জীবনে ফিরতে চাইছে
তখন ফেরুক। হৃদিতার মা হাসলেন, উচ্ছল কণ্ঠে বললেন, খাবারগুলো তাহলে তোর ড্রাইভার কাকুকে দিয়ে ও বাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। হৃদিতা ভ্রু কুঁচকে নিল, তড়িৎ গতিতে বলল, না আম্মু, ও বাড়িতে আমি নিজে যাব আজ। মেয়ের কথা শুনে আঁতকে উঠলেন হৃদিতার মা। গত 7 মাসে বাড়ির বাহিরে পা রাখেনি হৃদিতা। প্রজ্জ্বল আর বাড়ির কেউ চায়নি হৃদিতা বাইরে যাক। ও নিজেও এতদিন ঘরকোনো হয়েই ছিল। হৃদিতার বাইরে বেরোনো হয়তো নিরাপদ, আবার নিরাপদও না। সমাজের কাছে মেয়ে এখনও নিরাপদ নয়, যদিও হৃদিতা এখন সুস্থ, তবে একটা কিন্তু থেকেই যায়। যদি কেউ একটু কথা শুনিয়ে দেয় তখন কি মেয়েটা সহ্য করতে পারবে? কী ভাবছো আম্মু আমাকে নিয়ে? লোকে কি বলবে তা নিয়ে ভেবো না আম্মু, তোমার মেয়ের কথার প্রেক্ষিতে যথাযথ উত্তর দিতে জানে। নিজের ইচ্ছা এতদিন ঘরবন্দি ছিলাম, সমাজের ভয়ে নয়। কাউকে ভয় পেয়ে আটকে থাকার হলে এতদিন মরে যেতাম হয়তো। পৃথিবীটা আমার অধিকার আছে নিজ ইচ্ছে চলাফেরা করার। ভেবো না আম্মু, আব্বুকে উঠিয়ে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আমি রেডি হইনি। প্রজ্জ্বলকে জানিয়েছিস ওই বাড়ি যাবি তুই? না, আজ না হয় সবাইকে সারপ্রাইজ করে দিলাম। তোমার মতো প্রজ্জ্বল ভাইয়াও নিশ্চয়ই চান আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি, তাহলে জানানোর কি প্রয়োজন? ধ্যাত আম্মু, কিসব প্রশ্ন করছো বলো তো, দেরি হয়ে যাচ্ছে আমার। কথা শেষ করে নিজের ঘরের দিকে দ্রুত পা বাড়ালো হৃদিতা। ওর পিছনে ঠায় দাঁড়িয়ে থাকলো ওর মা। মেয়ে চলে যেতে শাড়ির আঁচলে চোখের পানিটুকু খুব সন্তর্পণে মুছে নিল তিনি। মেয়েটা অনেক শক্ত মনের, প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে সেটা বুঝিয়ে দেয়। দু ভুরুর মাঝ বরাবর কালো রঙের ছোট টিপটা বসিয়ে নিয়ে সাজের অনুষঙ্গ শেষ করলো হৃদিতা। কালো বেল্টের হাত গড়ে চোখ বুলিয়ে চোখগুলো বড় বড় করে নিল। অনেকটা দেরি হয়ে গেল। কোমর ছড়ানো ছেড়ে রাখা চুলের গোছার কিছুটা সামনে এনে আয়নায় নিজের প্রতিবিম্বে চোখ বুলিয়ে ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো হৃদিতা। মেয়ের হাতের ভুনা খিচুড়ি তৃপ্তি সহকারে খেয়ে সবে খবরের কাগজটা হাতে নিয়েছে ওসমান সাহেব। ড্রয়িং রুমে কাছের চুরির তীব্র রিনঝিনি শব্দ কর্ণক্ষরে পৌঁছাতে বিরক্তি নিয়ে খবরের কাগজ থেকে চোখ সরিয়ে নিলেন তিনি। শব্দের উৎপত্তি ধরে সামনে তাকাতে সব বিরক্তি কেটে গেল নিমিষে। মেয়ের হাস্যোজ্জ্বল মুখটা দেখে হাজারো সন্তুষ্টিতে ভরে উঠল ওসমান সাহেবের মন। বসে থেকে মেয়ের দিকে ভালো করে চোখ বুলিয়ে নিলেন তিনি। হৃদির পরনে অ্যাশ রঙের উপর কালো সুতার কাজ করে একটা সুতির শাড়ি বেশ মানিয়েছে। সব থেকে বেশি মানিয়েছে হৃদির ঠোঁটে টেনে রাখা প্রাণবন্ত হাসিটা। উচ্ছল স্বভাবের মেয়েটাকে আবারও চোখের সামনে দেখতে পেয়ে কথার খেই হারিয়ে ফেললেন তিনি। কিছুটা স্বপ্ন মনে হচ্ছে। বাবা, কেমন লাগছে আমাকে? তোমার মায়ের মতো। দিদুনা গায়ের রঙটা মনে হয় আমার থেকে একটু ছাপা। আমি বেশি সুন্দর, তাই না বাবা? মেয়ের প্রশ্নের প্রতি উত্তর করলেন না ওসমান সাহেব। ধীর পায়ে হৃদের সামনে এসে দাঁড়ান। অতিরিক্ত খুশিতে চোখ জোড়া জ্বালা করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। মেয়ের চোখ থেকে সামান্য কাজল মধ্যমা আঙ্গুলের ডগায় নিয়ে মেয়ের কানে লাগিয়ে দিলেন ওসমান সাহেব। কান্না আটকাতে রসিকতা করে বললেন, আমার মা তবুও কিন্তু বেশি সুন্দরী। ফিক করে হেসে উঠল হৃদিতা। মেয়ের হাসি দেখে ওসমান সাহেবও হেসে দিলেন। মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললেন, সাবধানে যাস মা, বাসার গাড়িতেই যাবি কিন্তু, ঠিক আছে? ওকে মাই ডিয়ার বাবা। বাবা মেয়ের কথোপকথনের পালা শেষ হতেই ডাইনিং থেকে খাবারের ব্যাগগুলো হাতে নিয়ে প্রজ্জ্বলদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল হৃদিতা। কাকের কর্কশ কণ্ঠের আওয়াজটাও আজ বেশ লাগছে হৃদির কাছে। মাহির দেখা দিয়েছে গগনে। ব্যস্ত শহরের যান্ত্রিক মেশিনগুলো চলাচল ব্যস্তভাবে চলছে। কান ঝালাপালা করে দেওয়ার হুইসেলটা শব্দটা আজও বেশ মধুর। জানালায় মুখ বাড়িয়ে ধুলোবালি জড়ানো রাস্তার পরিবেশটা উপলব্ধি করছে হৃদিতা। অনেকদিন পর 7-8টা মাস পর এই ব্যস্ত শহরের মুখোমুখি হয়েছে সে। সব কিছু আগের মতোই আছে, তবুও মনে হচ্ছে একটু বেশি সুন্দর হয়েছে শহরটা। হয়তো হৃদির এতদিন ঘরবন্দি থাকার জন্য মন প্রাণ উজাড় করে শহরের আকাশ বাতাস মুগ্ধ শরীর ছেড়ে দিয়েছে হৃদিতা। শহরটাকে আজ বেশি আপন লাগছে। এত প্রশান্তির মধ্যে একটা তিল পরিমাণ কষ্ট তো থেকেই গেছে।
প্রজ্জ্বল। প্রজ্জ্বল নামটা হৃদের প্রতিটা হৃদস্পন্দনে মিশে গেছে। মস্তিষ্কের নিউরনগুলো সারাক্ষণ ওর কথা ভাবতে থাকে। অথচ প্রজ্জ্বলের এখনকার এই হেলাফেলা স্বভাবের কিছুতেই মেনে নিতে পারছে না হৃদি। গত 2 মাস হৃদিকে প্রচণ্ড রকমের ইগনোর করেছে প্রজ্জ্বল। হৃদি বুঝতে পেরেছে কিন্তু কিছু বলেনি। ভেবে নিয়েছে হয়তো প্রজ্জ্বল ব্যস্ত, একটু বেশি ব্যস্ত মনে হয়। হৃদিদের বাড়িতে খুব প্রয়োজন ছাড়া আজকাল আর যায় না প্রজ্জ্বল। হৃদি কেমন আছে, নতুন বই লাগবে কি না, এসব ছাড়া ফোনেও আজকাল কথা হয় না বেশি। কখনো 2 মিনিট তো কখনো কয়েক সেকেন্ড। যার সাথে রাতের পর রাত কথা বলে কাটিয়েছে, সে ছেলেটার হঠাৎ এত দূরত্ব রেখে চলা কি মেনে নেওয়া সম্ভব? আজ যখন বাবা কানে কাজল লাগিয়ে দিচ্ছিল তখন আঁতকে উঠেছিল হৃদিতে। প্রজ্জ্বল ঠিক এই কাজটাই করে। দুটো মানুষের মধ্যে কত মিল। প্রজ্জ্বলকে প্রচুর পরিমাণে আজকাল মিস করে হৃদিতা। যে মিস করার সুযোগটা আগে প্রজ্জ্বল দিত না ওকে। সবসময় কোনো না কোনো কারণে ব্যস্ত রাখত হৃদিকে। নিজের কথার কাজে ফেলে আগের মতো আর হৃদিকে লজ্জায় ফেলল না প্রজ্জ্বল। ওর মুচকি হাসিতেও খুশি হয় না, এক ধ্যানে মগ্ন দৃষ্টিতে আর তাকিয়ে থাকে না। হৃদি অ্যাসিড অ্যাটাকের শিকার বলে প্রজ্জ্বল দূরে দূরে থাকছে না তা কিন্তু নয়। হৃদিতে সেটাও জানে, কারণ হৃদি যখন অতিরিক্ত অসুস্থ ছিল তখন এই ছেলেটাই সারাদিন ওর কাছে পড়ে থাকতো। কারণে অকারণে ফোন লেগে থাকতো ঘন্টার পর ঘন্টা। এখন তো হৃদিতে সুস্থ, বলতে গেলে পুরোপুরি সুস্থ। তাহলে কিসের এত দূরত্ব? কেন করছে এমন প্রজ্জ্বল? আজ সব কিছুর উত্তর নিতেই যাচ্ছে হৃদি। ঢাল তলোয়ার সব রেডি করে নিয়ে যাচ্ছে সে। আজ প্রত্যেকটা সেকেন্ড অ্যাভয়েড করার প্রতিশোধ নেবে সে। এর উদ্দেশ্য তো তাই। অতিরিক্ত কলিং বেলের আওয়াজে ডাইনিং রুমে বসে থাকা প্রজ্জ্বল খুব বিরক্ত হলো। সবে ব্রেকফাস্ট করতে বসেছে সে। 1 মিনিট অপেক্ষা করেও কিছু হলো না। কলিং বেল বেজেই যাচ্ছে তো বেজেই যাচ্ছে। প্রজ্জ্বল ভেবেছিল কেউ হয়তোবা খুলে দেবে। নিপা, সুফিয়া সবাই বাড়িতে, দরজা কেউ খুলছে না কেন? রেগে গেল প্রজ্জ্বল, বিরক্তি নিয়ে চেঁচিয়ে উঠল, কেউ কি শুনতে পাচ্ছ না বেলের আওয়াজ? খুলে দিচ্ছ না কেন দরজা? রান্নাঘর থেকে হাঁক ছাড়লেন সুফিয়ানা। নিপা, আমি ব্যস্ত আছি, হাত খালি নেই, তুই খুলে দিতে পারস। প্রজ্জ্বল শক্ত করে রাখা মুষ্টিমেয় হাতটা দিয়ে টেবিলে একটা পাঞ্চ মারল। রাগে পা দিয়ে চেয়ার সরিয়ে দরজা খুলে দেওয়ার জন্য উদ্যত হলো। দ্রুত পায়ে দরজার কাছে এসে দরজা খুলে দিতে ক্লান্ত চোখ জোড়া কিছুক্ষণ স্থির হয়ে থাকলো। দরজার ওপারে দাঁড়ালো মানুষটার উপর। স্ত্রীর দৃষ্টি অনেক সময় না বলা কথাগুলো বলে দেয়। দরজার ওপারে হৃদিতার উপর প্রজ্জ্বলের অবাধ্য দৃষ্টি ঘুরপাক খেয়ে চলছে প্রায় অনেকটা সময়। প্রেয়সীর পরনে ভারী সুতির শাড়ি, চোখে ছোঁয়ানো কাজলের হালকা প্রলেপ, মৃদুলা আদলের খোলা চুল, হাতের কবজি ডুবানো কাচের চুড়ি, সব মিলিয়ে মুগ্ধতার ঘোর তো লাগবেই। প্রেমিক পুরুষের নেশাত্ম ভয়ঙ্কর চাহনি আটকে তো থাকবে বেশ সময় ধরে। আপনি সরে দাঁড়ালে আমি একটু ভেতরে যেতাম প্রজ্জ্বল ভাই, নাকি দরজা থেকে বিদায় করার পায়তারা ঘুরছেন? আমি কিন্তু এত সহজে যাচ্ছি না আজ। চকিত হলো প্রজ্জ্বল। হৃদিতার আড়ষ্টতা বুঝতে অসুবিধা কিছু হলো না। কাবু করা নেশাতুর চাহনি যে হৃদিকে লজ্জায় ফেলেছে তা বোধগম্য। দরজা ছেড়ে একটু দূরে দাঁড়ালো প্রজ্জ্বল। ঢোকার রাস্তা খুঁজে পেতে গটগট করে ঘরে ঢুকলো। হৃদিতার টেবিলে খাবারের ব্যাগগুলো রেখে হাঁক ছাড়ালো ফুপি ফুপি বলে। বহু প্রতীক্ষিত কণ্ঠস্বর কর্ণক্ষরে প্রবেশ করতে রান্নাঘর থেকে ছুটে এলেন সুফিয়ানা। পিছু পিছু নিপাও এলো ছলছল চোখে। হৃদিতার উপর দৃষ্টি রাখলেন সুফিয়া। পা জোড়া কাঁপছে, তবুও বিপত্তি বুঝতে না দিয়ে মৃদু পায়ে দিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালে হৃদির সামনে। কয়েক মুহূর্ত দৃষ্টি আটকে রাখার আপ্রাণ চেষ্টার পর সুফিয়া শক্ত হাতে জড়িয়ে নিলেন হৃদিকে। চোখে মুখে কপালে অধর ছুঁয়ে মমতার আবেশে ভরিয়ে দিলেন। আবেগ ধরে রাখতে না পেরে নিপাও এসে জড়িয়ে ধরল হৃদিকে। খুশির মুহূর্তগুলো হয়তো এমনি হয়, মনে হয় না খুশির জন্য অনবদ্য সুন্দর কোনো জিনিসের প্রয়োজন হয়। যার মনে ভালোবাসা আছে তার কাছে ছোট খুশিগুলো বড় কিছু মনে হয়, বড় কোনো উপহার। দরজাতে শরীর ঠেকিয়ে এতক্ষণ প্রজ্জ্বল দেখছিল সবটা। তপ্ত শ্বাস ফেলে দরজা লাগিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল সে। যদিও বা অবাধ্য মন থেকে যেতে বলছে ড্রয়িং রুমে। অবাধ্য চোখ চাইছে হৃদির দিকে তাকিয়ে থাকতে, সমস্ত শরীর মস্তিষ্ক হৃদির কাছে পড়তে থাকতে চাইছে, কিন্তু না, তা যে আর হওয়ার নয়। হৃদির কাছে থেকে দূরে যেতে হবে। হয়তো হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যাবে সারা জীবনের জন্য, তবুও সরে যেতে হবে চিরতরে। নিজের ঘরের দরজায় ভিজিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো প্রজ্জ্বল। রেলিংয়ের
হাত থেকে তাকিয়ে রইল আকাশের পানে। নীল নীলিমা তো অজানা নয় কোনো কিছু, সব কিছু জানে। সে সময় পেলে বারান্দায় দাঁড়িয়ে নিজের কষ্টগুলো কিছু অংশ প্রকাশ করে প্রজ্জ্বল। হয়তো তখন শুনেছে ওই নীলিমা, শুনেছে প্রজ্জ্বলের বারান্দায় লাগানো গোলাপ গাছের ছোট চারাগুলো, ইট পাথরে বাঁধানো ঘরের দেয়ালগুলো বাদ পড়েনি। হয়তো ঘরের বিদ্যমান সব কিছুই এখন প্রজ্জ্বলের কষ্টের সাক্ষী। হয়তো তাদের বলার ক্ষমতা থাকলে বলে দিত, চিৎকার করে সবাইকে জানিয়ে দিত প্রজ্জ্বল কতটা কষ্টে আছে। কি হয়েছে আপনার? প্রজ্জ্বল পিছু ঘুরল না। ও জানতো হৃদিতে আসবে এই ঘরে, তাই দরজাও আটকায়নি। প্রজ্জ্বল কিছু বলছে না দেখে মেজাজ খারাপ হয়ে গেল হৃদির। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এবার হৃদির। দ্রুত এগিয়ে কানে সে রাখা প্রজ্জ্বলের দুহাতের মাঝে নিচু হয়ে ঢুকে পড়ল। নিজের দুহাতে প্রজ্জ্বলের হাত দুটো চেপে ধরল যেন প্রজ্জ্বল হাত সরাতে না পারে। প্রজ্জ্বল ঠোঁট এলিয়ে হাসলো, তাচ্ছিল্যের স্বরে বলল, তোর কি মনে হয় হৃদি, তোর এই ছোট হাতের বাঁধন আমাকে আটকে রাখতে পারবে? আমি চাইলেই যে কোনো মুহূর্তে হাত ছাড়িয়ে নিতে পারবো। আঁতকে উঠল হৃদিতা। প্রজ্জ্বল কি শুধু ওর হাত ধরার জন্য বলছে নাকি অন্য কিছু বুঝিয়েছে? অস্থির হয়ে উঠল হৃদি। রাগে চোখগুলো ছলছল করছে। কতগুলো মাস পর এ বাড়িতে এসেছে সে, আর প্রজ্জ্বল এমনভাবে কথা বলছে। চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল হৃদি। চেহারার গম্ভীরতা এনে বলল, হাতের বাঁধন তো কবে আলগা করে দিয়েছেন। আমার ছোট হাত ধরা বাঁধন আলগা করে ক্রমশ দূরে চলে যাচ্ছেন। কি ভেবেছেন আমি কিছুই বুঝতে পারি না? আমি বোকা? আমি সব বুঝি। অন্য কাউকে মনে ধরেছে তাই না? হৃদির প্রশ্নের উত্তর দিল না প্রজ্জ্বল। আবারও বিনা শব্দে হাসল সে। হৃদির ধরে রাখা হাতের বাঁধন কিছুটা জোরে করে ছাড়িয়ে নিল। বারান্দা থেকে চলে যেতে নিতে বাদ সাধল হৃদিতা। হঠাৎই রণচণ্ডী রূপে এসে গেল সে। দু হাতে প্রজ্জ্বলের শার্টের কলার চেপে ধরল। অস্ত্রসিক্ত আঘাতে তাকিয়ে তপ্ত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আমাকে বললে কি হয়? এমন করছেন কেন আপনি? কষ্ট হয় না একটুও? আমার অনেক কষ্ট হয় জানেন। মরে যেতে ইচ্ছে করে আপনার সাহারায়। আবারও পৃথিবীর সম্মুখীন হয়েছে আমি। আপনি এভাবে হঠাৎ ছেড়ে দিতে পারেন না আমায়। আপনি না বললেন আমি আপনার অর্ধাঙ্গিনী, তাহলে আজ এমন কেন করছেন? আপনি তো বললেন আপনি কোনোদিন ছেড়ে যাবেন না আমায়। এমন কেন মনে হচ্ছে আপনি আমায় দূরে সরিয়ে দিচ্ছেন? অন্য কাউকে ভালো লেগেছে শুনি? প্রজ্জ্বল আবারও ছাড়িয়ে নিল হৃদির হাত, তবে একেবারে ছেড়ে দিল না। হাতের মুঠোয় বন্দি করে নিল হৃদির হাত জোড়া আর বলল, তোর মাথায় এসব ফালতু কথা আসে কিভাবে? ঘরে বসে বসে সিনেমা গিলছিস সারাক্ষণ, তাই না? জীবনটা সিনেমা নয়, ফালতু কথা বাদ দে। আর এত ফ্যাচ করে কাঁদতে হবে না। আমি বুঝি তোর সব ঢং। কি করতে হবে চটপট বলে ফেল। অফিসে যেতে হবে আমায়, আমার আরও কিছু কাজ আছে। হৃদিতা হাসলো দাঁত বের করে। ভাবলো আগের প্রজ্জ্বল ফিরে এসেছে। মুহূর্তে হাজারো খুশি দেখা দিল। উৎফুল্লতা নিয়ে বলল, আপাতত খিচুড়ি রান্না করেছি, সেগুলো খাবেন, তারপর আমাকে নিয়ে ঘুরতে যাবেন, নয়তো আপনার পিছু পিছু অফিসে চলে যাব। বউকে সময় দেন না বলে অভিযোগ দিয়ে অফিস কর্মরত সবাইকে। প্রজ্জ্বল কিছু বলল না, তবে এক হাত ছাড়িয়ে ফোন বের করে কাউকে ফোন দিল। ওপাশ থেকে কেউ ফোন তুলতেই বলল, সামলে নিয়েন সব কিছু, আমি আজ আসছি না। এইটুকু শুনে আরও খুশি হল হৃদিতে। প্রজ্জ্বলের সারাটা দিন আজ শুধু ওর অতিরিক্ত খুশিতে আত্মহারা হয়ে একটা অদ্ভুত কাজ করে বসলো সে। পা উঁচিয়ে প্রজ্জ্বলের গালে চুমু দিল, গভীর এক চুমু। তারপরে হাত ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে গেল সেখান থেকে। ঘরে চৌকাঠ না ফেরোতে আবারও থেমে গেল। কিছু না ঘুরে লজ্জাসিক্ত কণ্ঠে বলল, খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, শীঘ্রই আসুন। প্রজ্জ্বল চিন্তায় পড়ে গেল। এই মেয়েকে কিছুতেই কিছু বুঝিয়ে ওঠাতে পারছে না সে। ধীরে ধীরে আরও মায়া মুগ্ধতা জড়িয়ে নিচ্ছে ওকে। কি হবে পরবর্তীতে? এভাবে চলতে থাকলে প্রজ্জ্বল কিছুতে ওর থেকে আলাদা করতে পারবে না হৃদিকে। অনেকটা বেলা হয়েছে, সকাল 11টা। প্রভাকরের তীব্র তপ্ততা ছড়িয়ে পড়েছে সারা শহরে। সকাল থেকে কেমন একটা ভ্যাপসানো গরম শুরু হয়েছে। ফ্যানের বাতাস গায়ে লাগছে না একদমই। খাওয়ার পর সুফিয়া নাম গল্প জুড়ে দিয়েছে হৃদের সাথে। সে কি গল্প! কতদিনের জমানো কথা যেন পড়েছিল বহুকাল যাবৎ। প্রজ্জ্বল বিরক্ত হয়ে হৃদিকে ডেকেছিল কয়েকবার, কিন্তু হৃদি যায়নি। সুফিয়া আনাম বলে দিয়েছেন হৃদি তো থাকছেই আজ। তাছাড়া যা রোদ বাহিরে, বিকালে ঘুরতে বেরোনো যাবে না হয়। প্রজ্জ্বল আর কিছু বলেনি, ঘরে গিয়ে শুয়ে পড়েছে। শুধু দিনটা নষ্ট হলো। অফিসে যেতেও পারলো না আজ। আর একবার অবশ্য বলেছিল অফিসে গিয়ে 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে, কিন্তু না, সুফিয়া আনাম আর যেতে দিলেন না। হৃদি এসেছে এতদিন পর, আজ এক মুহূর্তের জন্য বাইরে যাওয়ার দরকার নেই। এখন বিকেল 4টা বাজতে চললো, অথচ প্রজ্জ্বলের ঘুম এখনও ভাঙেনি। হৃদিতে দুবার এসেছে, ডেকে গেছে, কিন্তু প্রজ্জ্বলের হেলদোল নেই। সে ঘুমে কাঁদা। কতদিন পর এক শান্তির ঘুম ঘুমিয়েছে সে। প্রেয়সীর আগমনে চোখে নেমেছে রাজ্যের ঘুম। নির্ঘুম আঁখি, ক্লান্ত শরীর আজ আর বাধা মানেনি, নেমে গেছে একেবারে।
আপনি এখনও ওঠেননি? বিকেল কিন্তু গড়িয়েছে অনেকক্ষণ। কথাটা বলতে বলতে ঘরে ঢুকে লজ্জায় পড়ে গেল হৃদিতা। উদম শরীরে উল্টো হয়ে শুয়ে আছে প্রজ্জ্বল। তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল সে। আরও তো দু একবার এসেছিল, কই তখন তো গা খালি ছিল না। লোকটা পারেও বটে, কখন কী মতিগতি হয় সেই ভালো জানে। ধীরে পায়ে এসে প্রজ্জ্বলের পাশে বেরিয়ে বসল হৃদিতা। প্রজ্জ্বল এতটা গভীর ঘুমে যে হৃদির উপস্থিতি বুঝতে পারেনি। হৃদির মাথা নিচু করে মৃদুস্বরে প্রজ্জ্বলকে কয়েকবার ডাকলো। প্রজ্জ্বলের তবুও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। হৃদিতা কী করবে ভেবে না পেয়ে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিল প্রজ্জ্বলের দিকে। পিঠের কাছাকাছি হাত এনে সরিয়ে নিল তৎক্ষণাৎ। কেমন যেন লজ্জা লাগছে প্রজ্জ্বলের উদম শরীর, আর লজ্জা লাগছে ওর। বহু কষ্টে হাত বাড়িয়ে প্রজ্জ্বলের বাহু স্পর্শ করল হৃদয়। হালকা করে ঝাঁকিয়ে ডাক দিল, উঠুন প্রজ্জ্বল ভাই, উঠে পড়ুন, শুনছেন? আর ডাকতে হলো না হৃদিকে। আড়মোড়া ভেঙে তড়িঘড়ি করে উঠতে পড়ল প্রজ্জ্বল। কখন চোখ লেগে এসেছিল বুঝতে পারেনি সে নিজেও। হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে শার্টটা নিয়ে পরে ফেললো। তাড়াতাড়ি মোবাইল টাইম দেখি চোখ ছানা পড়া। ওমা 4টা বাজে। বেড থেকে নেমে বারান্দা থেকে টাওয়াল নিয়ে ফ্রেশ হতে চলে গেল। যাওয়ার আগে হৃদির উদ্দেশ্যে বলল, রেডি হয়ে নে, আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। নিপাকেও রেডি হতে বলিস। টাওয়ালে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো প্রজ্জ্বল। এসেই চোখে পড়ল মিররের সামনে দাঁড়ানো হৃদির উপর। চুলগুলোকে হাত খোপা করা আপ্রাণ চেষ্টা করছে সে। পিঠের উপর চুলগুলো না থাকায় বেরিয়ে পড়েছে খালি পিঠের অনেকটা অংশ। অনিচ্ছা সত্ত্বেও প্রজ্জ্বলের পুরুষালী মন সেদিকে আটকে রইল। হঠাৎ কী করছে এটা মনে হতেই শুকনো ঢোক গেল। নিজেকে সংযত করল প্রজ্জ্বল। দ্রুত গতিতে এগিয়ে হৃদের হাত থেকে চুল ছাড়িয়ে নিয়ে আবারও পিঠময় ছড়িয়ে দিল। এত চেষ্টার পর খোপা করতে পেরেছিল হৃদয়। সবে হাতটা সরিয়ে নেবে তখনই আবারও কেউ খোপা ছাড়িয়ে দেওয়াতে বিরক্ত নিয়ে পিছিয়ে পড়ল সে। কিন্তু সামনে প্রজ্জ্বলকে দেখে থেমে গেল। আমতামতা করে বলল, গরম লাগছিল অনেক। তুই আজ চুল বাঁধলি? কোথাও যাচ্ছি না আমি, চুল খোলা থাক, নয়তো একটা মায়েরও মাটিতে পড়বে না।